সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের সামনে কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ আইন নিয়ে। সেটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকের প্রথম ক্লাসে আমি পরিস্থিতি পর্বটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন ও প্রজাস্বত্ব, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব 1950 সালে একটি আইন। তো এই আইনটি প্রকৃতপক্ষে তৈরি করা হয়েছিল যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটি আগে আপনাদের জানানো দরকার। আমরা 1793 সালে দেখেছিলাম কি ইংরেজরা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট করেছিল। এই পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট করার মাধ্যমে জমির প্রজাস্বত্ব বা জমির প্রকৃত মালিকানা পার্মানেন্টলি জমিদারদের নামে দিয়েছিল। তো এর ফলে কি সাধারণ মানুষের জমির কোনো মালিকানা ছিল না, তারা জমিদারের নিয়ন্ত্রণে থেকে উক্ত জমি ব্যবহার করতো বা চাষাবাদ করতো এবং তার বিনিময়ে জমিদারকে খাজনা দিত। এখন প্রশ্ন হলো 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায় ভারত এবং পাকিস্তান, তো এর ফলে ভারতীয় যে উপমহাদেশ, তো এই উপমহাদেশের মধ্যে কি করা হয়, 50 সালের দিকে গিয়ে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়, অর্থাৎ জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়। তখন জমিদারি প্রথা যখন উচ্ছেদ করা হয় তখন জমির তো যারা স্থায়ী মালিক ছিল জমিদার তিনি নেই, তাহলে এই জমিগুলো বিভিন্ন প্রজাদের দখলের মধ্যে ছিল। যখন এই জমিগুলো বিভিন্ন প্রজাদের দখলের মধ্যে থাকে, ঠিক তারই ধারাবাহিকতায় কি হয়, প্রজাদের মধ্যে জমিগুলো প্রজাস্বত্ব দেওয়া বা জমিদারের যে জমিগুলো আছে সেই জমিগুলো যেন সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আসে, এর জন্য এই আইনটি করা হয়। এখন প্রশ্ন হলো, এই যে সরকারের নিয়ন্ত্রণে আসলে কোন জমিগুলো, অর্থাৎ যখন এখানে জমিদারি উচ্ছেদ করা হলো তখন প্রত্যেকটা জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো এবং সম্পর্ক তৈরি করা হলো সরাসরি প্রজার সাথে সরকারের, অর্থাৎ প্রজা জমি চাষাবাদ করবে, সেখান থেকে খাজনা সরাসরি সরকারকে দেবে। জমিদার এর আগে ছিল একটা মধ্যস্বত্বভোগী। তো যখন জমিদারি প্রথা উচ্ছেদ হলো তারপর থেকেই এই আইনটি তৈরি করা হলো এবং এই আইনটি তৈরি করার মাধ্যমে কি করা হলো, প্রকৃতপক্ষে জমিগুলো অধিগ্রহণ করা হলো একদিকে এবং অন্যদিকে পরবর্তীতে অধিগ্রহণ করে জমিগুলোকে প্রজাস্বত্ব দেওয়া হলো। এই অধিগ্রহণ করা সম্পর্কিত বিধান, প্রজাস্বত্ব দেওয়া সম্পর্কিত বিধান, জমিদারি উচ্ছেদ হওয়ার ফলে বা মধ্যস্বত্বভোগীর উচ্ছেদ হওয়ার ফলে যে দুইটি শ্রেণী সৃষ্টি হলো, অর্থাৎ সরাসরি সরকার এবং প্রজা, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য সাধারণত এই আইনটি তৈরি করা হয় বা এই আইনের বিধানগুলো কাজে লাগে। এখন আমরা দেখব যে আইনটি কখন তৈরি হলো, কিভাবে তৈরি হলো। আইনটি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 সালের 14 ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদ, অর্থাৎ তৎকালীন ভারতীয় উপমহাদেশের যে প্রাদেশিক পরিষদ ছিল সেই প্রাদেশিক পরিষদে কি করা হয়, পাশ করা হয়, প্রাদেশিক পরিষদে পাশ করা হয়, প্রাদেশিক পরিষদে পাশ হয়। আচ্ছা, এরপর পরবর্তীতে গিয়ে কি হলো, 1951 সালে এই আইনটি 1951 সালের 14 মে ভারতের তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তো কেন্দ্রীয় পরিষদে অনুমোদন বা অনুমোদিত হয়। কেন্দ্রীয় পরিষদে অনুমোদিত হয়। আচ্ছা, এবং আইনটি কার্যকর করা হয় 14 এপ্রিল 1956। আচ্ছা, আমরা একটি আইনের বিষয়ে আমার জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে একটা আইন সাধারণত যখন তৈরি করা হয় সেদিন থেকে কার্যকর হয়, নাকি তার পূর্বের কোনো দিন থেকে কার্যকর হয়, নাকি পরের দিন থেকে কার্যকর হয়, অর্থাৎ আইনের বিভিন্ন রকমের প্রভাব আছে। তো এই আইনটি জানার আগে আমরা একটু প্রভাবগুলো দেখে নিই। সাধারণত একটি আইন যখন তৈরি করা হয় আইনটির মধ্যে 3 প্রকার প্রভাব থাকতে পারে। কয় প্রকার প্রভাব? 3 প্রকার প্রভাব থাকতে পারে। তো এই 3 প্রকার প্রভাবের মধ্যে এক প্রকার প্রভাব হচ্ছে ইমিডিয়েট অপারেশন অফ ল।
ইমিডিয়েট অপারেশন অফ ল। আচ্ছা, একটা ইমিডিয়েট অপারেশন অফ ল, এটা হচ্ছে রিট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল। রিট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল, আর একটা হচ্ছে প্রসপেক্টিভ অপারেশন অফ ল। এটা হচ্ছে প্রসপেক্টিভ অপারেশন অফ ল। এই বিষয় তিনটা কি? ধরুন যে কোনো একটা আইন সংসদের মধ্যে পাশ হলো, তো এই আইনটি ধরুন আমরা যদি ধরি আইনটি 1 জানুয়ারি পাশ হলো। আচ্ছা, একটা আইন সংসদের মধ্যে 1 জানুয়ারি পাশ হলো। এখন আইনটির মধ্যে যদি বলে দেওয়া থাকে যে এটি 1 জানুয়ারি পাশ হয়েছে ঠিক, কিন্তু 30শে ডিসেম্বর, তার মানে 1 জানুয়ারি ধরেন 2025, কিন্তু আইনটি কার্যকর করা হবে 30 ডিসেম্বর 2024। তার মানে আইনটা কার্যকর হলো 1 জানুয়ারি, কিন্তু কার্যকর হবে তার আগের দিন থেকে বা তার আগের কোনো সময় থেকে। তাহলে এটাকে বলে রিট্রোস্পেক্টিভ প্রভাব। এটাকে বলে কি? আইনের রিট্রোস্পেক্টিভ প্রভাব। তার মানে যেদিন আইনটি প্রণয়ন করা হবে তার পূর্বে থেকে কার্যকর করা হবে। আরেকটি করা হচ্ছে 1 জানুয়ারি আইনটি তৈরি হয়েছে এবং বলা হলো যে 1 জানুয়ারি থেকে আইনটি কার্যকর হবে, তাহলে এটাকে বলবো আমরা ইমিডিয়েট অপারেশন অফ ল। তাহলে একটা গেল রিট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল, আর একটা হচ্ছে ইমিডিয়েট অপারেশন অফ ল। আর যদি এখানে বলা হয় যে পরবর্তীতে ধরুন 5 জানুয়ারি বা 10 জানুয়ারি, 20 জানুয়ারি বা যে কোনো কিছু যদি হয় 2025, তাহলে এটাকে বলা হয় প্রসপেক্টিভ অপারেশন অফ ল, অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর করা হবে। তাহলে আমরা একটু এখানে উপরের দিকে খেয়াল করে দেখি, তাহলে এই আইনটাকে কোন প্রভাব দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে 1950 সালের 14 ফেব্রুয়ারি আইনটা পাশ হয়, এটা মেইন, অর্থাৎ প্রাদেশিক পরিষদে আইনটি পাশ হয়, তারপর কেন্দ্রীয় পরিষদ থেকে অনুমোদন পায় 1951 সালের 14 মে, আর কেন্দ্রীয় পরিষদে অনুমোদিত হয় এটা। তারপর হলো কি 14 এপ্রিল কার্যকর হয়। 14 এপ্রিল কি হয়? কার্যকর হয়। তাহলে আইনটি তৈরি হলো প্রকৃতপক্ষে 1950 সালে 14 ফেব্রুয়ারি। তো এই দিন থেকে যদি কার্যকর হতো তাহলে আমরা বলতাম ইমিডিয়েট অপারেশন অফ ল, কিন্তু কার্যকর হয়েছে দেখেন 1950 সাল কোথায় আর 1956 সাল কোথায়, তার মানে প্রসপেক্টিভ অপারেশন অফ ল। এটার মধ্যে তাহলে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনটি কী প্রভাব দেওয়া হয়েছে? প্রসপেক্টিভ অপারেশন অফ ল। যাই হোক, আমরা এই বিষয়টি একটু জেনে রাখা দরকার ছিল, জানলাম। এখন আমরা আইনটি সম্পর্কিত একটি ইনফরমেশন যদি জানি, আসলে আইনটার ভিতরে কি আছে বা আইনটার কত রকমের ধারা বা কি আছে, এগুলো আমরা দেখি। তাহলে এই আইনটির মধ্যে টোটাল অধ্যায় আছে 11টি। আইনটির মধ্যে টোটাল অধ্যায় 11টি। সরি, এই আইনটির মধ্যে টোটাল অধ্যায় আছে 19টি। টোটাল অধ্যায় 19টি। আচ্ছা, 19টি অধ্যায় 152টি ধারায় বিভক্ত করা আছে। 152টি ধারা, 19টি অধ্যায়, 152টি ধারা। এটার পার্ট আছে মেনলি 2টা, অর্থাৎ এই অধ্যায়গুলোকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হলো কি, যে জমিদারের প্রজাস্বত্বগুলোকে কেড়ে নেওয়া হলো, বা জমিদারের নামে জমিগুলো যেগুলো ছিল সেগুলো সরাসরি সরকারের অধীনে অধিগ্রহণ করে নেওয়া হলো। তাহলে অধিগ্রহণ করা সম্পদ, তাহলে একটা হচ্ছে অধিগ্রহণ পার্ট, একটা কি অধিগ্রহণ। ওকে, তো এখন অধিগ্রহণ করার পর কি করা হলো? অধিগ্রহণ করার পর পরবর্তীতে অধিগ্রহণকৃত জমিগুলো সরকার প্রজাদের মধ্যে বন্টন করে দিল এবং সরাসরি কি করলো? এই যে টেনেন্সি দিল বা সরাসরি জনগণকে প্রজাস্বত্ব দিল। তাহলে আরেকটা, তাহলে এটাকে আমরা কি ধরবো? যে প্রজাস্বত্ব সম্পর্কিত বিধান, প্রজাস্বত্ব। তাহলে বিধান পাইলাম 2টা, একটা আছে অধিগ্রহণ সম্পর্কিত, একটা আছে প্রজাস্বত্ব সম্পর্কিত। তাহলে এখন অধিগ্রহণ সম্পর্কিত বিষয়টি আছে 1 থেকে 11 অধ্যায়। 1 থেকে 11 অধ্যায়, 1 থেকে 11 অধ্যায়। এখানে ধারা হচ্ছে 1 নম্বর ধারা থেকে শুরু করে 78 নম্বর ধারা পর্যন্ত, 1 থেকে 78 ধারা। আচ্ছা, ওকে, আমরা একটা পাইলাম। প্রজাস্বত্ব সম্পর্কিত আছে 12 থেকে 19 পর্যন্ত ধারা, অধ্যায় 12 থেকে
19 অধ্যায়, 12 থেকে 19 অধ্যায়। আচ্ছা, আর 12 থেকে 19 অধ্যায়, তাহলে টোটাল ধারা যেহেতু 152টি, তাহলে 7 10 79 থেকে 152 নম্বর ধারা পর্যন্ত কি আছে, এই দ্বিতীয় ভাগটা আছে। তাহলে এটা গেল প্রথম ভাগ আর এটা গেল দ্বিতীয় ভাগ। আচ্ছা, তাইলে আমরা আইনটি থেকে কি জানতে পারলাম, একদম সামারি, যে আইনটির মধ্যে রিট্রোস্পেক্টিভ প্রভাব নয়, এটাকে প্রসপেক্টিভ প্রভাব দেওয়া হয়েছে, এবং একই সাথে আইনটিতে টোটাল ধারা আছে 152টি, 152টি 19টি অধ্যায় বিভক্ত। 19টি অধ্যায়টি আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হলো অধিগ্রহণ সম্পর্কিত অধ্যায়, যা 1 থেকে 11 অধ্যায় এবং 1 থেকে 78 ধারা পর্যন্ত বিরাজমান, এবং প্রজাস্বত্ব সম্পর্কিত 12 থেকে 19 ধারা, যা 79 থেকে 152 ধারা পর্যন্ত বিদ্যমান। তো এইগুলোর মাধ্যমে কি করা হলো, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনটি তৈরি করা হলো। এখন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনটির মধ্যে কি কি বিধান আছে, বা রাষ্ট্রীয় অধিগ্রহণ আইনগুলো কিভাবে প্রজাস্বত্ব দিল, কিভাবে অধিগ্রহণ করলো, কিভাবে রেকর্ড অফ রাইট তৈরি করলো, কিভাবে খতিয়ান তৈরি করলো, কিভাবে RS SS CS, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে সংজ্ঞায়নের বিষয়গুলি নিয়ে, অর্থাৎ আইনের যে বিষয়গুলো সংজ্ঞায়ন করা হয়েছে পরিপূর্ণভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।